আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ ২ বছর যাবৎ গাজা উপত্যকার বিভিন্ন বেসামরিক বিভিন্ন স্থাপনা এবং আশ্রয় কেন্দ্রগুলোর পাশাপাশি ২০২৩ সালের ১৭ই অক্টোবর আল আহলি হসপিটালে হামলা এবং ২০২৪ সালের ১৮ই মার্চ ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকার আল শিফা হসপিটালে ভয়াবহ হামলা পরিচালনা করে গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত অসুস্থ যেই মানুষগুলো হসপিটালে চিকিৎসা সেবার জন্য অবস্থান করছিলেন তাদের উপর সরাসরি বিমান হামলা করে বহু হতাহতের ঘটনা ঘটায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী। যে বিষয়টিকে কেন্দ্র করে তৎকালীন সময়ে আন্তর্জাতিক বহু মানবাধিকার সংস্থার পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও নিশ্চিত করা হয় গাজা উপত্যকায় ইসরায়েল যেই বর্বরোচিত অভিযান পরিচালনা করছে তা যুদ্ধ অপরাধের শামিল। পাশাপাশি আফ্রিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত আইসিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মধ্যে উল্লেখযোগ্য তুরস্ক ২০২৪ সালে সাউথ আফ্রিকার সাথে এই মামলায় কিন্তু অংশগ্রহণ করে ইসরায়েলের বিপক্ষে। এখন দেখুন, মাস যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, তবে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে ইসরায়েলের এই দৃশ্যমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত কিন্তু কোনো ধরনের রায় প্রকাশ করছে না বা ইসরায়েলকে থামানোর জন্য বড় কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন দেখুন, গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর নির্যাতন, নিপীড়ন এবং অযাচিত হামলার মাধ্যমে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন করছে সেই বিষয়ে আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বহুবার ইসরায়েলকে সতর্ক করেছে। পাশাপাশি ইসরায়েলের সবচাইতে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও কিন্তু বারবার সতর্ক করেছে ইসরায়েল যা করছে তার থেকে ইসরায়েলকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করুন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায় বা বহির্বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদেরকে আশ্বাস, প্রশ্বাস আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল বিশ্ব সম্প্রদায়কে বা মুসলিম সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকায় ঠিকই নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে, যা বর্তমানেও চলমান অবস্থায় রয়েছে। বন্ধুরা, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে পুনরায়, তখনই কিন্তু তুরস্ক সফরে গিয়েছেন বর্তমান হামাসের প্রধান আলোচক মিস্টার খালিল আল হাইয়া এবং তিনি তুরস্কের গোয়েন্দা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিত্ব, পাশাপাশি তুরস্কের পররাষ্ট্র সচিব সহ ঊর্ধ্বতন বেশ কয়েকটি কর্মকর্তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন সময়ে বর্বরোচিত হামলা করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য তুরস্ককে আহ্বান জানান। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন তুরস্কের অভ্যন্তরে ইসরায়েলি গণহত্যার বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের বিচার বিভাগ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে গাজা উপত্যকায় ইসরায়েলি নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যার বিচার শুরু করে, যার অধীনে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ প্রধান মিস্টার ইয়ার জামিল সহ অন্ততপক্ষে ৩৭ জন ইসরায়েলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যারা সরাসরি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা পরিচালনা করতে সমর্থন জুগিয়েছে এবং গাজা উপত্যকায় নৃশংস হামলা পরিচালনা করে যুদ্ধ অপরাধের মতো ঘৃণিত অপরাধ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তুরস্কের বিচার বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইসরায়েলি এই ৩৭ জন অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি তুরস্কের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাথে সাথে গ্রেফতার করা হবে এবং তুরস্কের অভ্যন্তরীণ আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। বন্ধুরা, তুরস্কের পক্ষ থেকে এমন সময় এই রায় দেয়া হলো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ অন্তত ৩৭ জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, যখন কিনা হামাসের প্রধান আলোচক মিস্টার খালিল আল হাইয়া তুরস্ক সফরে গেলেন। যদিও তুরস্কের এই গ্রেফতারি পরোয়ানার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে যে ইসরায়েলের বিপক্ষে তুরস্ক সবসময় সোচ্চার
বিজয় থাকবে গাজা উপত্যকার মানুষের সমর্থনে। যদিও ইসরায়েলের বহু পশ্চিমা মিত্র দেশ এই যে রায় দেওয়া হয়েছে তুরস্কের পক্ষ থেকে, এই রায়ের কিন্তু ব্যাপক সমালোচনা করেছে এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসরায়েল কাটস তিনি কিন্তু তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর যেই ধরনের বর্বরোচিত হামলা পরিচালনা করেছিল কথিতভাবে, সেই হামলার প্রতিরোধে ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় হামলা পরিচালনা করছে, কারণ ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সর্বাত্মক আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো অভিযান পরিচালনা করতে কার্পণ্যতা করবেন না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন তুরস্ক যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা ইসরায়েলকে প্রভাবিত করবে না এবং নিজেদের আত্মরক্ষামূলক হামলা এবং আত্মরক্ষা করার সর্বাত্মক অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে তুরস্কের এই ধরনের অযাচিত গ্রেফতারি পরোয়ানা আমরা প্রত্যাখ্যান করছি, যা আমাদেরকে কোনোভাবেই গাজা উপত্যকা অভিযান থেকে বিচ্যুত করতে পারবে না এবং হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী বদ্ধপরিকর। ইসরায়েল ততদিন গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করবে যতদিন যাবৎ গাজা উপত্যকা সম্পূর্ণ হামাস মুক্ত না হবে। বন্ধুরা, গাজা উপত্যকার দীর্ঘ 2 বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে বর্তমানে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে। যে যুদ্ধবিরতির অধীনে গাজা উপত্যকায় একটি ইয়েলো লাইন দাঁড় করানো হয়েছে। যদিও প্রকৃতভাবে এই গাজা উপত্যকার ইয়েলো লাইনের ভূমিগুলো ইসরায়েল দখল করে নিয়েছে বা আংশিকভাবে নিজেদের দখলে রেখেছে এবং সেখানে বাফার জোন প্রতিষ্ঠা করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অবস্থান নিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছে বলে কথিত রয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। বন্ধুরা, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করছে এবং এই যুদ্ধের মধ্যস্থতাকারী যে দেশগুলো রয়েছে এবং হামাস রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে মিশর সীমান্তবর্তী যে রাফা অঞ্চল রয়েছে গাজা উপত্যকার, এই রাফা অঞ্চলের ভূগর্ভস্থ যে সুড়ঙ্গগুলো রয়েছে হামাসের তৈরি, যে সুড়ঙ্গ পথ ব্যবহার করে গাজা উপত্যকা থেকে সরাসরি ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিন্তু গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বিভিন্ন সময় হামলা পরিচালনা করা হতো। যুদ্ধবিরতি চলাকালীন সময় সেই সুড়ঙ্গে 150 জনের অধিক হামাস যোদ্ধা বর্তমানে সেখানে সেই সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে গেছে। যদিও এই সুড়ঙ্গের উপরে যে স্থানটি রয়েছে তা বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত যে ইয়েলো লাইন রয়েছে বা বাফার জোন রয়েছে, যেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর। তাই এই হামাস যোদ্ধারা কিন্তু চাইলেও যে কোনো সময় এখান থেকে বের হতে পারছে না এবং ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু এই যেই অংশগুলো ইয়েলো লাইন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এই ইয়েলো লাইনগুলোতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে যে এই ইয়েলো লাইনের কোন কোন অংশে এখনো অবধি এই গুপ্ত টানেল রয়েছে যারা হামাস ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করে, সেই টানেলগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন দেখুন, রাফার মাটির নিচে যে হামাসের গোপন সুড়ঙ্গগুলো রয়েছে সেই সুড়ঙ্গে 150 জনের অধিক হামাস যোদ্ধা আটকে পড়ার বিষয়টিকে কেন্দ্র করে এবার মিশরের পক্ষ থেকে সরাসরি ইসরায়েল এবং হামাসকে প্রস্তাব দেয়া হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ওই 150 হামাস যোদ্ধাকে নিজেদের অস্ত্র আত্মসমর্পণ করতে হবে মিশরের কাছে। পাশাপাশি এই রাফা অঞ্চলে মাটির নিচে এখনো যে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো রয়েছে যেটা ব্যবহার করে হামাস, সেই সকল সুড়ঙ্গের অবস্থান নিশ্চিত করতে হবে বা মিশরকে জানাতে হবে এবং মিশর সেই সুড়ঙ্গের অবস্থানগুলো ইসরায়েলকে সরবরাহ করবে এবং ইসরায়েল সেই সুড়ঙ্গগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করবে। ঠিক এমনই একটি প্রস্তাব কিন্তু মিশর ইতিমধ্যেই হামাস এবং ইসরায়েলকে প্রেরণ করেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি। ঠিক একইভাবে হামাসের পক্ষ থেকেও কিন্তু এখনো মিশরের সাথে চূড়ান্তভাবে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তবে এখন দেখার বিষয় হামাস কর্তৃপক্ষ বা হামাস যোদ্ধারা কি মিশরের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়ে নিজেদের অক্লান্ত পরিশ্রমে এই রাফার নিচে বা রাফার মাটির নিচে তৈরি করা সুড়ঙ্গগুলোর স্থান মিশরের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে দেওয়ার সুযোগ করে দেয়া বিনিময়ে নিজেদের যোদ্ধাদেরকে উদ্ধার করে কিনা হামাস। বন্ধুরা, তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ 37 জন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং ভূগর্ভস্থ ইয়েলো লাইনের মাটির নিচে যে সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গে 150 জনের অধিক হামাস যোদ্ধা আটকে পড়ার বিষয়টিকে কেন্দ্র করে হামাস কি অস্ত্র জমা দিয়ে এই সুড়ঙ্গগুলো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার সুযোগ দেয় কিনা মিশরের মাধ্যমে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে
ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।